প্রথমেই বলি যে ইলেকশন কমিশন যে কাজ করছে আমরা বলেছি যে এটা এখতিয়ার বহির্ভূত। ইলেকশন কমিশনের ক্ষমতা বা ইলেকশন কমিশনের দায়িত্ব তখনই হয় যখন আদর্শ আচরণবিধি ঘোষণা হয়। মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পর থেকে ইলেকশন কমিশন রাজ্যের সার্বিক সিভিল এবং ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নিজের হাতে নিয়ে, স্টেট মেশিনারি নিজের হাতে নিয়ে তাদের মতো চালায়, যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয়, আনবায়াসড হয়, ইম্পার্শিয়াল হয় এবং ফেয়ার হয়। কিন্তু যে কাজ একটা নির্বাচিত সরকারকে এখনও প্রায় 10 মাস 11 মাস সময় রয়েছে এবং প্রায় 3 মাস 4 মাস আগে থেকে শুরু হয়েছে, 1-1.5 বছর আগে থেকে সরকারকে কাজ করতে না দেবে বলে এবং নির্দিষ্ট যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে বাংলার প্রতি যেমন ধারাবাহিক বঞ্চনা কেন্দ্র সরকার করেছে, একইভাবে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে, সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে সন্দেশখালির মতো ঘটনাকে সারা দেশে প্রচার করে বাংলার বদনাম করার চেষ্টা করেছে। এখন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা, বাংলা ভাষায় যারা কথা বলে, যারা বাংলায় থাকে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, প্রকৃত ভোটার যারা, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। ইলেকশন কমিশনের একটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে বাংলার 12 কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে 2021 সালে নির্বাচিত করেছে, সেই গভর্নমেন্ট একমাত্র বদ্ধপরিকর এবং জবাবদিহি 12 কোটি মানুষের প্রতি, কোনো রাজনৈতিক দল বা কোনো কেন্দ্র সরকারের প্রতি নয়। আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি, কিন্তু যেভাবে 2021 সাল থেকে আজকে 4 বছরের মধ্যে প্রায় 50টার বেশি সিবিআই তদন্ত কলকাতার হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার প্রভাব খাটিয়ে বাংলাকে ছোট করার জন্য এবং তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার জন্য যেভাবে হেনস্থা করেছে বাংলার মানুষ দেখেছে। এমনকি গত বছর এই সময় আরজি কর নিয়ে যেভাবে রাজ্য সরকারকে আক্রমণ করা হয়েছে, যেভাবে বদনাম করা হয়েছে, যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে দুর্নাম ছড়িয়ে দেওয়া হয়েছে, পরবর্তীকালে সিবিআই তদন্ত ভার গ্রহণ করার পরে যে কাজ কলকাতা পুলিশ 24 ঘন্টায় করেছে, তার বাইরে সিবিআই আজকে 1 বছর হয়ে গেল কিছু করতে পারেনি। আমি আগেও বলেছি, আবার বলছি, যে যারা বাংলাকে ছোট করছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, তারা বিগত দিনেও জবাব পেয়েছে, আগামী দিনেও তারা শিক্ষা পাবে। শীতের ছবি নিয়ে ধর্ণা দিল, বাংলার বায়ু বাংলার জল গান হলো, সেখানে কংগ্রেসও যোগ দিয়েছে এবং তারা বলছেন কি কংগ্রেসও তাদের পাশে রয়েছে। কংগ্রেসের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার আছে বাংলা ভাষা নিয়ে, বাঙালি নিয়ে কোনো কথা বলা? যারা রবীন্দ্রনাথের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে দল থেকে তাড়িয়েছে, যারা দিনের পর দিন বাংলার সঙ্গে প্রতারণা করেছে, বঞ্চনা করেছে, বিমাতৃসুলভ আচরণ করেছে, সেই কংগ্রেস তৃণমূলের পাশে, তাও আবার বাংলা ভাষা নিয়ে। এ তো মজার ব্যাপার। আরে সেদিন কংগ্রেসের সমস্ত নেতা 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখার্জির ডাকে সামিল হয়েছিলেন পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গ তৈরি করার জন্য। যে মাটিতে দাঁড়িয়ে বাঙালি বলে পরিচয় দিচ্ছেন, রবীন্দ্রনাথের গান গাইছেন, ওই রবীন্দ্রনাথকে প্রথম বাংলা ভাষায় কনভোকেশন মিটিংয়ে বক্তৃতা করবার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে এসেছিলেন। ব্রিটিশ ইন্ডিয়ায় আর কোনো বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে স্থানীয় ভাষায় কোনোদিন সমাবর্তন অনুষ্ঠান হয়নি। যেটা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে, এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। একবার দয়া করে বক্তৃতাটা পড়ুন। আর কংগ্রেসের ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস। আর পশ্চিমবঙ্গের হাজার হাজার বিপ্লবীদের সঙ্গে কি ব্যবহার করেছেন, আগা যতীনের ক্ষেত্রে কি করেছিলেন, ক্ষুদিরাম বসু সম্পর্কে কি বলেছিলেন। এ তো কেঁচো খুঁড়তে গেলে কিন্তু এবার সাপ বেরিয়ে যাবে। তো দয়া করে কংগ্রেস এগুলো না ঢুকলেই ভালো হয়। তবে ভালো, কল্যাণদা তো নেই, দেখছিলাম না ধর্নায়, ওই জায়গায় শূন্যস্থান পূরণ করতে কংগ্রেসীরা চলে এসছে। এ তো মামের ব্যাপার, আমরা কি বলতে পারি। ওদের কখন প্রেম হয় আর কখন বিচ্ছেদ হয় ওরাই জানে।